আপনাকে যদি বড় কিছু করতে হয় আপনাকে একটা আলাদা স্টোরি ক্রিয়েট করতে হবে, যেটা কোনো রুল বা অন্য কোনো স্টোরির কপি না। রিস্ক পৃথিবীতে নেয়া। যত হিরোর স্টোরি দেখবেন, যুদ্ধ বলেন, সাম্রাজ্য বলেন, এভরিথিং সব রিস্ক নেওয়ার স্টোরি। যখন কেউ একজন বলে আমার কাছে খুব ভালো একটা রিস্ক ইনভেস্টমেন্ট আছে, অনেক বেশি রিটার্ন আসবে, আপনি এই করবেন সেই করবেন, তখন কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো যদি আপনি চেক করেন তাহলে বুঝে যাবেন এটা পঞ্জি স্কিম বা এমএলএম। তো এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমরা সুদকে এতই ভালোবেসে ফেলছি যে আমরা বলি সুদের অল্টারনেটিভ লাগবে, ওইটা দাও। আমরা কিন্তু বলি না সুদকে দূর করে সুদের বিপরীতটা যেটা ওইটা দাও। সুদের বিপরীত তো ব্যবসা, ব্যবসাকে সহজ করবা সুদ দূর হবে, ব্যবসাকে কঠিন করবা সুদ তো বাড়বেই। আসসালামু আলাইকুম মোহাম্মদ পাটোয়ারি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমরা অনেকে টাকা ভালোবাসি কিন্তু টাকা নিয়ে পড়াশোনা করি না, সেজন্য আজকে অনেক প্রশ্ন করবো আপনাকে এই টাকা পয়সা নিয়ে। তো আমরা যারা প্রথম টাকা আর্ন করি জুনিয়র হিসেবে, অত স্যালারি হাই থাকে না। তো আমরা আসলে টাকার প্রপার ইউটিলাইজ করবো কিভাবে? মার্কেটে অনেক রুলস আছে, 50% এখানে ব্যয় করো, 20% ওখানে, কিন্তু তারপরেও আমরা মানি আসে মানি চলে যায়। এক্ষেত্রে কি করা উচিত? গুড, গুড কোশ্চেন। তো আসলে সত্যি কথা বলতে কি, এই যে সব রুলগুলা, এই রুলগুলা আপনাকে জাস্ট অ্যাভারেজ একটা পার্সনই বানাবে, আপনাকে এক্সেপশনাল কিছু দিতে পারবে না। পৃথিবীতে যত ধনী ব্যক্তির গল্প শুনবেন তাদের প্রত্যেকের গল্পই ভিন্ন, আমরা সেই গল্পগুলো পড়ি, কিন্তু ওই পথে কেউই আবার ধনী হতে পারি না, কারণ প্রত্যেকের সাকসেস স্টোরি আলাদা। সো আপনাকে যদি বড় কিছু করতে হয় আপনাকে একটা আলাদা স্টোরি ক্রিয়েট করতে হবে, যেটা কোনো রুল বা অন্য কোনো স্টোরির কপি না। আচ্ছা। যেমন আমি কয়েকটা গল্প বলবো আজকে, সত্য গল্প, বাস্তব। যেমন চীনের, আমরা যে অপো ফোন ব্যবহার করি, আমরা হচ্ছে কি যে ভিভো ব্যবহার করি, তারপর আমরা হচ্ছে রিয়েলমি ব্যবহার করি। এই তিনটা ফোন একই কোম্পানি থেকে তৈরি হয়েছে। এক কোম্পানি জি, থেকে? এবং আইকিও যেটা, এই চারটাই। এবং ওই কোম্পানির নাম হয়তো আপনারা শোনেনই নেই, এটা বিবিকে ইলেকট্রনিক্স। তো এখন ওই কোম্পানির যে মালিক, সে শুধুমাত্র একজন বড় এন্টারপ্রেনারই না, সে হচ্ছে এন্টারপ্রেনার তৈরি করতে পারে। সে হচ্ছে যে অপর তৈরি করেছে এবং তার শিষ্যদেরকে দিয়েই বা এমপ্লয়ীদেরকে দিয়েই করে তাকে সিইও বানায়, তাকে পরে ছেড়ে দিছে, যাও তুমি আলাদা কোম্পানি হও। তারপরে সে আরো একটা তৈরি করেছে আপনার হচ্ছে যে ভিভো, তারপরে সে তৈরি করেছে রিয়েলমি, তারপরে এরপর আইকিও। এক একটা কোম্পানি এখন আলাদা আলাদা স্বতন্ত্র ভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু পৃথিবীর কোনো স্টোরি বুকের স্টোরি না, কিন্তু পুরো একটা দেশকে সে বদলানোর কারিগর হয়ে গেছে। হয়তো দেশের নামও চিনবেন না, তাকে দেখবেনও না। এখন ব্যাপারটা এমন না যে ওই কাজটা আপনিই করে আবার আপনি সাকসেস হয়ে যাবেন। প্রত্যেকের স্টোরি আলাদা। আপনি যদি অ্যাপলের স্টোরি দেখেন সেটা আরেক রকম। আবার আপনি যদি ইলেকট্রনিক্স এর বাহিরে চলে আসেন, আপনার কথা কথা বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, মালিকদেরকে দেখেন, তাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকা আছে, অনেক কিছু। তাদের স্টোরিটা দেখবেন আরেক রকম। তো ট্রেডিশনাল 20-50 রুল, আপনার এই রুল সেই রুল, এগুলা আপনাকে জাস্ট অ্যাভারেজ পার্সনের মধ্যে লিটল বিট বেটার দেন আদার করতে পারবে। যখন আপনি এক্সেপশনাল কিছু করতে চান তখন আপনাকে এক্সেপশনাল রাস্তাতেই হাঁটতে হবে। সবাই যেই পথে হাঁটছে, সবাই যা করতে বলে তা করলে খুব সম্ভবত আপনি কিছুই করতে পারবেন না। তো ভাই এখন তাহলে এই এক্সেপশনাল পথ, এটা কি তাহলে সে এক্সপেরিমেন্ট করে বের করবে নাকি নিজে অ্যানালাইজ করবে যে আমার জন্য কোনটা ভালো? কিন্তু এই ক্ষেত্রে তো একটু নলেজও আবার লাগবে। নলেজ, লাক, এক্সপেরিয়েন্স, ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে কি যে আপনার টাইমের সাথে রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়া, এই সব কিছু আসলে সব সময় তো আসলে সূত্র ধরে হয় না। এটা তো ফার্স্ট। আমি যে জিনিসগুলো বলি যে কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে, সেটা আমি কিন্তু শিখাই ভালো করে। আচ্ছা। কিন্তু আমি কখনো বলি না যে এটা করো, কারণ ব্যাপার হচ্ছে কি, আমার জীবন আমার, আমি যা করেছি সেটাও কিন্তু এক হিসেবে কখনো ট্রেডিশনাল রাস্তাই না। আমি নিজে একটা এক্সেপশনাল রাস্তায় হেঁটেছি, সেজন্য হয়তো আজকে আপনি আমার কথা শুনছেন বা মানুষ শুনছে। এটা হয়তো টাকার রাস্তা না, অন্য কোনো রাস্তা। কিন্তু ব্যাপারটা এমন না যে সবাই যেটা করতে বলেছে বা সবাই যেটা করা ঠিক মনে করেছে সেটা করেছি, করেছি সম্পূর্ণ বিপরীত কিছু। ঠিক তেমনি টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে, নতুন বিজনেস আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে, আপনি যদি রিয়েলি বিগ গেম খেলতে চান, আপনাকে রিয়েলি বিগ রিস্ক নিয়ে আগাতে হবে, এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, হতাশ হতে হবে, ভাঙতে হবে, গড়তে হবে। এটার মধ্যে দিয়ে মানুষ যায়, তাই না? এই জায়গাটা হয়তো কমন মোটামুটি, কিন্তু ওই রাস্তাটা কেমন হবে, গল্পটা কেমন হবে, প্রোডাক্টটা কেমন হবে, এটার রেশিও কেমন হবে, পার্সেন্ট, এটা এটা কোনো রুল নাই।
ফর এক্সাম্পল বাংলাদেশের সবচেয়ে বড় যে বই বিক্রেতা প্ল্যাটফর্ম রকমারি, তারা প্রায় 7 বছরের মতো লস করেছে তাদের 7 ব্যবসায়। বছর? জি। তো এটা এটা কি খুব একটা গুড ডিসিশন ছিল? এখন আমরা রকমারি সবাই চিনে দেখে মনে হচ্ছে গুড ছিল, কিন্তু পৃথিবীর কয়টা কোম্পানি 7 বছর টিকতে পারে? তো লস করাটাই যে সব শেষ হয়ে যাওয়া তাও না। এইটা আসলে একটা মনে করেন যে ওয়াইল্ড একটা ফিল্ড। তো মানে এনিথিং ইজ পসিবল, এনিথিং ক্যান হ্যাপেন। আপনাকে যেটা আমি আশা করি যে আপনারা যারা আসলে টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করতে চান, একটা দেশের ভালো করবেন, অনেক মানুষের এমপ্লয়মেন্ট হবে, নিজে বড় কিছু করবেন, তাদের জন্য আসলে রিস্ক টেকিং এর বিকল্প নাই। রিস্ক? রিস্ক আচ্ছা। ব্যক্তিগতভাবে আমি দেখা গেল টাকাটাকে রিস্কে খাটাইতে আমি একটু ভয় পাই, কিন্তু আমার জীবনকে রিস্কে খাটাইতে আবার আমি আনন্দ পাই। সেজন্য আমি আমার লাইফকে নিয়ে, আমার টাইমকে নিয়ে আমি রিস্ক নেই। এবং আচ্ছা। ওই রিস্ক স্টোরি গুলাও দেখবেন যে হয়তো আরেক রকম। যেমন উদাহরণস্বরূপ আমি যখন ছাত্র ছিলাম, তো আমার বাংলাদেশে যে পড়াশোনার যে সিস্টেমটা তো খাপ খাওয়াচ্ছিলাম না। তো খাপ খাওয়াচ্ছিলাম না, তখন আমি বললাম যে কার এডমিশন টেস্ট একটু ভিন্ন। তো দেখলাম আইবি এর ভিন্ন, চলো দিন আমি আইবি নিয়ে পড়বো। তো সবাই বলে আরো কয়েক জায়গায় দেয়, আমি বলি না, ইচ্ছা করছেন এটাই এটাই হইতে হবে। এটা পুরাই একটা মানে বাজে সিদ্ধান্ত এখন মনে করি, কিন্তু ওইটাই হয়েছিল। তো এরকম আরো অনেক অনেক সিদ্ধান্ত লাইফে, এবং আমার বই লেখার ক্ষেত্রে আমি যখন প্রথম বই লিখতে গেলে, তখন এত বই লেখার জন্য কি চাকরি করছিলাম না। তো আমার প্রায় 1.5 বছরের মতন বা এরকম চাকরি ছাড়া থাকতে হয়েছে। এটা ম্যাসিভ রিস্ক ছিল, এবং ওইটার ইম্প্যাক্ট তো আছেই যে আপনি যদি এতদিন চাকরি ছাড়া থাকেন। এবং বর্তমানে আবারও কি আমার নতুন একাডেমিক বই লেখার জন্য যে সাধনা, সেটার জন্য আবার এই বর্তমান চাকরিও ছেড়ে দিব ইনশাল্লাহ। রিজাইন লেটার দিয়ে দিয়েছি। ইট ইজ অল রিস্ক। এই রিস্ক গুলো আপনাকেও খেলতে হবে। এটা তো ভাই আমরা জেনারেলি, আমি নিজেও রিস্ক নিতে একটু ভয় পাই, স্পেশালি টাকার ক্ষেত্রে, যে আচ্ছা আমি কোনো কিছু কিনবো, এটা এত টাকা দিয়ে কিনবো কিনা, বা কোনো কিছু করলে সব টাকা দিয়ে দিচ্ছে কিনা, এটা একটা ভয় তো থাকেই। বাট হ্যাঁ, এটা খুবই একটা ইন্টারেস্টিং ছিল যে রিস্ক পৃথিবীতে নেওয়া। যত হিরোর স্টোরি দেখবেন, যুদ্ধ বলেন, সাম্রাজ্য বলেন, এভরিথিং সব রিস্ক নেওয়ার স্টোরি। আচ্ছা, এটা মানে এটা খুব ভাবাবে আমাকে, কারণ আমি নিজেই রিস্ক নিতে পছন্দ করি আশা না। করি দর্শকদেরকেও ভাবাবে। পৃথিবীর হ্যাঁ। ইতিহাস দেখেন, যত হিরোর গল্প দেখেন, এটা রিস্কের গল্প। হ্যাঁ, এরকম রিস্ক হয়তো আরো 10 জনও নিয়েছে, একজন উঠেছে, বাকি 9 জন কবরে গেছে। বাট উম, দিস ইজ দ্য ওয়ে। এই ক্ষেত্রে আপনি বললেন আপনার পয়েন্টে যে কিছু আপনি রুলস বা কিছু আছে যেগুলা করতে বলবেন, অ্যাভয়েড করতে বলবেন, হ্যাঁ, এগুলো আসলে কি তাহলে? হ্যাঁ, যেমন একটা হচ্ছে যেমন এমএলএম টাইপের যে জিনিসগুলো, সেখানে কখনো টাকা খাটানো যাবে না। কেমন? তো এই জিনিসটা আমি বেশ সতর্কভাবে বলি। এবং এমএলএম বা আপনার হচ্ছে পঞ্জি স্কিমটা কি, সেটা মানুষকে আমি শিখাই, এবং এটার ক্ষেত্রে আমি কিছু রুল বের করছি, যে এই রুলগুলো যদি আমি দেখি, এই সাইনগুলো দেখলে আমি বুঝে যাব যে এটা হচ্ছে পঞ্জি স্কিম বা এমএলএম। কথার কথা, আপনি ডাক্তারের কাছে গেলেন, সে কি করে স্টেথোস্কোপ কানে দেয়, হুম। কানে দিয়ে এখানে একটা দেখে, এখানে একটা দেখে, জিহ্বা দেখে, চোখ বড়, তারপরে সে বুঝে যায় যে শরীরের কি অবস্থা। বা একটা শিশুকে নিলে কি বলবে যে ঠিক মতো দুধ পায় কিনা, ঠিক মতো পেশাব করছে কিনা, ইত্যাদি। তারপরে এইরকম কয়েকটা সিমটম থাকে যেগুলো দিয়ে বুঝে না। ঠিক তেমনি যখন কেউ একজন বলে আমার কাছে খুব ভালো একটা মানে রিস্ক ইনভেস্টমেন্ট আছে, অনেক বেশি রিটার্ন আসবে, আপনি এই করবেন সেই করবেন, তখন কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো যদি আপনি চেক করেন তাহলে বুঝে যাবেন এটা পঞ্জি স্কিম বা এমএলএম। তো এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তো এটা নিয়ে আমি লিখেছি, আমার বইতেও আছে, আমি কোর্স নিয়েছি, সেখানেও আছে। এবং চাইলে এখনো বলতে পারি যে আসলে কোন সাইনগুলো দেখলে আমরা বলতে পারবো পঞ্জি স্কিম। তো এটা হচ্ছে একটা জিনিস, এখান থেকে অলওয়েজ অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে জিরো সাম স্পেকুলেশন থেকে দূরে থাকতে হবে। জিরো সাম স্পেকুলেশন কি? কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে পৃথিবীতে কেউ পাইলে কেউ হারাবে, এখানে কোনো উইন উইন সিচুয়েশন নাই, প্রোডাকশন নাই, কোনো ভ্যালু নাই। উদাহরণস্বরূপ আমরা ফরেক্সে যে পেয়ার গুলা দেখি, সেখানে হচ্ছে যে আমরা বেট ধরি, বেট ধরলে আহ, কেউ একজন বেটে হারবে, কেউ একজন জিতবে। আবার যেমন বাইনারি অপশন, এরকম আরো অনেক কমপ্লেক্স নাম আছে পৃথিবীতে, অনেক কিছু ভিন্ন ভিন্ন নামে আসবে, ইতিহাসের সাথে ভবিষ্যতে আসবে। কিন্তু যখন দেখবেন একটা গেমে সবাই লাভবান হওয়ার সুযোগ নাই, কেউ লাভবান হইলে কেউ লস হবে, কেউ লস হলে কেউ লাভ হবে,
তখন ওইটার উপর স্পেকুলেটিভ বেট নেওয়া যেটা, সেটা থেকে অলওয়েজ দূরে থাকতে হবে। এইভাবে কখনোই বেশি কিছু করা যাবে না। এটা হচ্ছে কি যে আমার তত্ত্ব। হ্যাঁ, এখন বলতে পারেন যে দুই একজন করেছে, হ্যাঁ, খুব রেয়ার, এবং ওইটা আসলে সমাজকেও কিছু দিবেন, আপনার ভিতরে ফুলফিলমেন্টটাও আনবে না। এই জন্য অ্যাভয়েড করতে পারি। এমনকি আপনি যদি বলেন না 1000 জনের মধ্যে আমি একজন হব যে কনসিস্টেন্টলি এখানে ভালো করতে পারবে, তারপরে আমি বলবো আপনার এই পৃথিবীর জন্য কি ভ্যালু রাখতে পারলেন, বা নিজের জীবনে কি ভ্যালু রাখতে পারলেন। আপনি যখন মরবেন তার আগে গর্ব করে কি বলতে পারবেন আপনার লাইফের ভ্যালুটা কি ছিল? নাই। তো সেই জন্য আর কি জিরো সাম গেম, যেখানে হচ্ছে কিছু যোগফল শূন্য, সেটা এখন এগুলো থেকে দূরে থাকতে হবে। তো এই দুইটা রুল আমি বলি। আর আরেকটা হচ্ছে যে আমি যেটা বলি সেটা হচ্ছে কি যে ব্যাংকে টাকা রেখে কেউ কোনোদিন পৃথিবীর ইতিহাসে ধনী হতে পারে নাই। তো আপনি যদি আপনার টাকা মনে করেন যে কোনো একটা রিস্ক ফ্রি জায়গায় খাটায়, সেখান থেকে সুদ নিয়ে ধনী হতে পারবেন, তো এটা ঐতিহাসিকভাবে সম্ভব হয় নাই। যে সুদ গ্রহণ করেছে, যে সুদখোর, সে পারলে আরো মানে ধনী হতে পেরেছে। হিসেবে ব্যাংকে টাকা রেখে আপনি সুদ নিচ্ছে, আপনিও সুদখোর, কিন্তু এটা আসলে এমন না যে আপনি এই বিজনেসটাকে রান করতেছেন বা আপনি জিনিসটা মালিক। বরং আহ, এই ধরনের তিনটা স্কিম যেটা বললাম, এগুলো হচ্ছে কি যে আসলে আমি মনে করি সবার অ্যাভয়েড করা উচিত। আমি অ্যাভয়েড করি অবশ্যই। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে যেটা বললেন যে কোন জায়গায় করা যাবে না, কিন্তু আমাদের তো বাংলাদেশে অধিকাংশ মানুষ ব্যাংকেই রাখে, সুদও নেয়, আবার অনেকে সুদ নেয় না, বাট ব্যাংকে থেকে যেটা ইসলামে অ্যালাউড না সেটাই করে। কিন্তু এই ক্ষেত্রে তাহলে যারা ইনভেস্ট করবে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে, যে এখানে কি আপনি কোনো সাজেশন দেন যাচ্ছে এখানে ইনভেস্ট করো, নাকি এই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? একটা জিনিস দেখেন, যে তিনটার কথা বললাম, এই তিনটার কোনোটাই ইনভেস্টমেন্টের জন্য তো একটা ভালো জায়গা না। এবং কাকতালীয় ভাবে ইসলাম কিন্তু এই তিনটার একটাও সাপোর্ট করে না। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বলেন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কোনো সাজেশন আছে কিনা, যে এই জায়গায় পৃথিবী তো চেঞ্জিং ইনভেস্টমেন্টের। আমি ধরা যাক আমি একটা শেয়ারের নাম বলবো বা হোয়াট এভার, তেমন খুব দ্রুত এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমরা এক সময় দেখেছি যখন আমাদের বয়স যখন হচ্ছে ইউনিভার্সিটিতে উঠবো বা তার 2-3 বছর আগে, তখন থেকে শুরু করে টানা 4-5 বছরে জমির দাম অতিরিক্ত বেড়ে গেছিল। হুম। টানা ওই সময় 4-5টা বছর ছিল যখন মানে জমির দাম প্রায় 10 গুণ 20 গুণ এইভাবে হট করে বেড়ে গেছিল। তারপরে টানা 10 বছর আবার বিভিন্ন জায়গায় বাড়েনি। তো পৃথিবীর কোনো ইনভেস্টমেন্টের কোনো কমন রুল নাই যে আমি বলবো যে এখানে ইনভেস্ট করো, আবার চেঞ্জিং সিচুয়েশনের সাথে সাথে ওইটা আবার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো যারা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে কাজ করে এবং আমরা যারা পড়াশোনা করছি এগুলো নিয়ে, তো সারাক্ষণ খোঁজ খবর রাখতে হয় এবং সারাক্ষণ কি ডিসিশন চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে কি যে হাই অ্যালার্ট একটা ইয়ের মতন, ধরেন ব্যাটেল ফিল্ডে যেরকম সারাক্ষণ নজর হুম। রাখতে হয় এবং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়, টাকার খেলাটাও অনেকটা এরকম। তো এটার জন্য আমার মনে মানি ম্যানেজার আছে। তো ম্যানেজারের কাছে গিয়ে আপনারা মানি ম্যানেজার কি, ম্যানেজমেন্ট কি, এগুলা তো আপনারা আশা করি অনেকে জানেন, না জানলে আশা করি জেনে নিবেন। তো এটার মধ্যে দিয়ে করলে হয়তো আপনাকে এই ধরনের যে ট্রাবল সেটা নিতে হয় না। আপনি আপনার কাজটা যেটা ভালো সেটা নীরবে করে গেলেন, আর আপনার টাকাটা যে মানি ম্যানেজমেন্ট ফার্ম আছে বা পার্সন আছে তার মধ্যে দিয়ে দায়িত্ব দিলেন, সে একটা পার্সেন্টেজ বা তার বেতনটা নিল। তো আমার একটা পরামর্শ এই ক্ষেত্রে যে আপনারা সবাই আসলে নিজের সব ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যাবেন না। কারণ হয়তো আপনি ডাক্তার হিসেবে খুব ভালো, হয়তো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে খুব ভালো, বা হয়তো আপনি অন্য কিছু হিসেবে খুব ভালো। আপনি যেটা ভালো সেটাকে নিয়ে পড়ে থেকে ওখান থেকে জেনারেট করতে থাকেন। আর উম, নিজে ইনভেস্টমেন্ট সম্বন্ধে মোটামুটি একটা নলেজ রাখেন, কিন্তু যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা এটাতে ভালো, তাকে এটা দায়িত্ব দেন। ধরা যাক আমি যদি নিজে ডাক্তারের কয়েকটা বই পড়ে নিজে ডাক্তার হয়ে কাজ করতে যাই, কিছু সুফল পাবো অবশ্যই। কিন্তু আমি যখন নিজে সবই করতে যাব তখন আবার বিপদে পড়বো। তো কিছু জ্ঞান থাকে অবশ্যই ভালো সবার, কিন্তু সবাই তো আর সব বিষয়ে এক্সপার্ট হবে না। আপনার স্ট্রেংথ কি সেটা বের করে ওইটার উপরেই আপনি সময়, মেধা, শ্রম বেশি বেশি ব্যয় করেন। এটা হচ্ছে আমার চিন্তা। তো আবারও বলেছি, প্রত্যেকের গল্প আলাদা, হয়তো আপনি ভিন্ন কিছু করে দেখাবেন। আমি আমার চিন্তাটা বলছি। আচ্ছা ভাই, এখানে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে এইরকম ধরেন একটা আলাদা জায়গায় যাওয়া, যারা হচ্ছে এরকম সাজেশন দেবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এটা তো যারা সাধারণত অনেক টাকা পয়সা আছে, আমি যদি ধরি ধরেন যাদের স্যালারি 40,000, 30,000, 20,000, তারা তো ধরেন হাইয়েস্ট
5,000 সেভ করতেছে, বাকি স্টুডেন্ট এখন ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করতেছে। সে কি আসলে এটা জাস্ট তার কাছেই রেখে দিবে, নিজে স্কিলে ইনভেস্ট করবে, নাকি তারও কোনো সুযোগ আছে যে ভাবি তার 50,000 টাকা জমাইছে সে গোল্ড কিনবে, নাকি সে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আমাদের সেখানে হয়তো দিবে, যেখানে কম টাকা হয়তো লাভ হয়, যে সে 50,000 দিল 55,000 আসবে, সে কি করবে? আচ্ছা, গোল্ড কেনা, ব্যাংকে টাকা রাখা, তারপর হচ্ছে কি যে আপনার ডলার কেনা, তারপর হচ্ছে ক্রিপ্টো কেনা, এগুলোর কোনোটাই আসলে ইনভেস্টমেন্ট না। এগুলো সবগুলো হচ্ছে কি সঞ্চয়। তো আমরা সঞ্চয়টাকেই পছন্দ করি। আর ইনভেস্টমেন্ট আলাদা জিনিস। কেমন বলে না মানুষে যে আমি ডলারে ইনভেস্ট করছি, আমি হচ্ছে যে আপনার এই গোল্ডে ইনভেস্ট করছি বা ক্রিপ্টোতে ইনভেস্ট করছি, এটা সেভিংস, এটা ইনভেস্টমেন্ট বলে না। ইনভেস্টমেন্ট আচ্ছা। হচ্ছে কোনটা, যেখানে হচ্ছে যে আমি উম, মানে টাকাটা বিনিয়োগ করে ওই অনুযায়ী ব্যবসার মধ্যে দিয়ে আমি রিটার্নটা আনার চেষ্টা করছি। তা অনেকে এটাকে বলতে পারে না এটাকে ইনভেস্টমেন্ট বললে তো ক্ষতি নেই। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ড হিসেবে ঠিক আছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি আমরা বাংলাটা বুঝতে চাই, এগুলো হচ্ছে কি সঞ্চয় জিনিস। আমি সঞ্চয় তো আসলে এমন না যে আপনাকে রাতারাতি ধনী করতে পারবে না। এমনকি জমি কিনে ফালায় রাখা সেটা হিসেবে এক হিসেবে কাইন্ড অফ সঞ্চয়। কিন্তু ওখানে জমিটা দিয়ে এটা ব্যবসা করবেন, এখানে প্রজেক্ট করবেন, একটা নতুন উদ্যোগ নিবেন, সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। তো যাদের হাতে টাকা কম তাদের তো হারানোর কিছুই নেই। আমি বলি তাদের জন্য হচ্ছে যে ইনভেস্ট করলে আরো বেশি ভালো। কারণ যার হচ্ছে কি যে কথার কথা, আমি 30 বছর ধরে চাকরি করেছি, এখন আমি পেনশন ফান্ডের থেকে আমি 30 লক্ষ টাকা পেলাম। তার জন্য সঞ্চয়টা মেক্স মোর সেন্স আমার মতে। কারণ তার হচ্ছে যে এটা দিয়ে বাকি জীবন চলতে হবে, তার হচ্ছে কি যে এখন একটা নতুন উদ্যম নিয়ে নতুন ব্যবসার পিছে অনেক বড় কিছু করার হয়তো টাইম এনার্জি থাকে না। আচ্ছা। যার আছেই অল্প, যার সারা জীবন পড়ে আছে, 100 বার ভাঙলে যে আবার দাঁড়াইতে পারবে, তার জন্যই তো সময় এখন নিজের সবটা দিয়ে কিছু একটা করা। তো যদি আপনি মনে করেন যে কেউ বলছে না আমি এখন ইয়াং, এখন যে কোনো কিছু শুরু করতে পারি, চাকরি টিউশন টাকা আছে, তার উচিত আরো বেশি বেশি রিস্কি প্রজেক্টে হাত দেওয়া, এবং ওখান থেকে যে স্কিল অর্জন করবে সেটা কোনো কিতাবে পাবে না। আর যার জন্য আরো বড় অ্যামাউন্টের টাকা আছে, ধরা যাচ্ছে কেউ ডাক্তার হয়েছে, 10-15 বছর ধরে এটার এক্সপার্টাইজ অর্জন করেছে, কেউ একজন খেলোয়াড় ক্রিকেটার, তার কিন্তু অলরেডি একটা জায়গা তৈরি হয়ে গেছে, সে এটা দিয়ে অর্জন করতে থাকুক, ম্যানেজমেন্টটা আরেকজনের দায়িত্বে দেয়। আচ্ছা ভাই, এই যে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যে আমরা যে একটা জায়গায় ইনভেস্ট করবো ইনস্টিড অফ সঞ্চয় করা, আপনার কি মনে হয় যে রাষ্ট্র হিসাবে এই প্রসেসে কি আমরা কি বড় কিছু করতে পারবো কিনা, আর বলা যায় ব্যক্তি হিসাবেও যে আমরা একটু ডিফারেন্ট যদি আমরা এইভাবে ইনভেস্ট করি? জি, ব্যাংকে টাকা না রেখে যদি আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে এন্টারপ্রেনুয়ারশিপের দিকে আরো বেশি আগ্রহী হই, তাহলে সত্যি কথা বলতে আমরা অবশ্যই মানে বাংলাদেশের অর্থনীতি বলেন, এই দেশের হচ্ছে কি যে বৈশ্বিক ক্ষমতা বলেন, সবকিছু থেকে আমরা আরো বড় দিকে যেতে পারবো। আজকে আমরা এমনই কূপমণ্ডূক অবস্থায় পৌঁছাইছি যে আমরা শুধু বয়কট বলতে পারি, কিন্তু আমরা কোনো কি প্রোডাক্ট আনতে পারি না, আমরা কোনো সলিউশন আনতে পারি না, অল্টারনেটিভ আনতে পারি না। অল্টারনেটিভ আর আমরা কিসের? সুদের। আমরা সুদকে এতই ভালোবেসে ফেলছি যে আমরা বলি সুদের অল্টারনেটিভ লাগবে, ওইটা দাও। মানে আমরা কিন্তু বলি না সুদকে দূর করে সুদের বিপরীতটা যেটা, ওইটা দাও। সুদের বিপরীত তো ব্যবসা, ব্যবসাকে সহজ করবা, সুদ দূর হবে। ব্যবসাকে হুম। কঠিন করবা, সুদ তো বাড়বেই। কিন্তু আমরা ব্যবসাকে সহজ না করে সুদকে সহজ করার জন্য বলি সুদকে অল্টারনেটিভ একটা সিস্টেমের মধ্যে দিয়ে হালাল বানায় দাও। কেমন? অথচ আমাকে কিন্তু ওইটা বলি না যে মদের অল্টারনেটিভ দাও। আমরা কিন্তু বলি না যে মানে সামাজিক অপকর্মের অল্টারনেটিভ দিতে হবে, নাইলে হবে না, সম্ভব না বর্তমান যুগে। এগুলো কিন্তু বলি না। একমাত্র এই ক্ষেত্রে এসে আমরা কেমন যেন উল্টাই গেছি। তো এই ধরনের মেন্টালিটি আসলে আমাদের এন্টারপ্রেনারশিপের জন্য বাধা। আমরা দেখি যে বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে দিন দিন আরো বড় হচ্ছে, অন্যান্য দেশে হয়তো আছে। এর ব্যাপার হচ্ছে কি, আমরা যখন ব্যাংকে রাখি টাকা, সে টাকা তো আর ব্যাংকে জমা থাকে না, টাকাটা অবশ্যই ইনভেস্ট হয়ে যায়। কিন্তু ইনভেস্ট হয় যারা হচ্ছে কি যায় আসলে বিগ প্লেয়ার, ব্যাংকের থেকে বড় বড় কোলাটেরাল দিয়ে লোন নিতে পারে। কিন্তু স্মল অ্যামাউন্ট থেকে আমরা যদি আসলে আমাদের এন্টারপ্রেনারশিপের প্রতি, উদ্যোক্তার প্রতি কাজ আগাতে পারি, সেটাতে আমরা কিছুটা দূর আগাতে পারবো। পুরো আগাতে পারবো না কেন? কারণ আমাদের দেশে যে আমলাতন্ত্র, আমাদের দেশে যে ট্যাক্স ল, আমাদের দেশে যে কাস্টমস ইত্যাদি বিজনেস ফ্রেন্ডলি না, এবং আমাদের যে রেড টেপ গুলো, বিভিন্ন লাইসেন্স রেজিস্ট্রেশন এবং হয়রানি, ব্যবসা হয়রানি,
এগুলা ওই পর্যায়ে যায় নাই যে বাংলাদেশকে একটা গ্লোবাল লিডারশিপের পর্যায়ে নিতে পারবে। এগুলা যখন সারা বিশ্বের মধ্যে সেরা হবে, তখন বাংলাদেশে কি ব্যবসার জন্য সেরা জায়গা হবে বিশ্বের মধ্যে। আর এখন আমি বলি কি যে এই সব কিছু হচ্ছে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় তৈরি করে রেখে শুধু আমি আমার মনের দিক থেকে ইনভেস্টমেন্ট ব্যবসা পছন্দ করি, এটাতে আমাকে একটা বেশি দূর নিতে পারবে না। কথার কথা, মনে করেন যে একটা ট্রেনের ড্রাইভার খুব ভালো, কিন্তু সেটার ইঞ্জিন খারাপ, ট্র্যাক খারাপ, ব্রেক খারাপ, চাকা খারাপ। তার মানে এই না যে আপনি পৃথিবীর সেরা ট্রেন হইতে পারবেন। তবে হ্যাঁ, ড্রাইভার ভালো হইলে হয়তো কিছু ভালো পারফরমেন্স পাবেন, কিছু ভালো যাত্রী সেবা দিতে পারবেন। হুম। অনেকটা এই পর্যায়ের আর কি। সিস্টেম চেঞ্জ করার খেলা একটা, আর হচ্ছে যে আমি ব্যক্তি চেঞ্জ হব সেটা খেলা একটা। তো হ্যাঁ, এতটুকুর মধ্যে থেকেও আপনি আপনার জায়গা থেকে অনেক ধনী, অনেক সম্পদশালী হতে পারবেন। সম্পদশালী হওয়া আসলে আমার মতে ব্যক্তিগতভাবে শুধু সম্পদশালী হবে এতটুকুতেই লক্ষ্য থাকা উচিত না। সম্পদের যদি সঠিক ব্যবহার না করতে পারি, সম্পদশালী হয়ে আমার নিজেকে বা দেশকে বা মানুষকে কিছু দিতে পারবো না। তো আমি যখন আহ নিজে নিজের জায়গা থেকে কোনো ভালো একটা উদ্দেশ্যে ভালো মানুষে আগাবো, তখন আমার মেধাও ভালো কাজে লাগবে, আমার সম্পদও ভালো কাজে লাগবে। মানে মানুষটা যদি খারাপ হয়, আমার মেধাও কি খারাপ কাজে লাগবে, সম্পদও খারাপ কাজে লাগবে। সুতরাং এই জায়গা থেকে আসলে আমরা যেমন সম্পদ, ব্যবসা এগুলো বৃদ্ধির মধ্যে দিয়ে যেমন আমরা খারাপকে দূর করতে পারি, ভালো মানুষ যত বেশি এগুলোতে আগে আসবে তত ভালো। ঠিক তেমনি আমরা যদি সুদের দিকে যাই বেশি বেশি, তাহলে কি হবে? আমরা হচ্ছে কি যে ওয়েলথ সেন্ট্রালাইজেশন বা সম্পদ কেন্দ্রীভূতকরণ, যে সেই খেলাটাকে আরো তীব্রতর করব। তো এই জায়গা থেকে অবশ্যই আমি সরে আসতে বলি, কারণ আপনার টাকা ব্যাংকে রেখে আপনি নিজেও ধনী হতে পারবেন না। বৈষম্য দূর করা তো প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো তো অনেকদিন ধরে বুঝে আসছে। আরো মুদ্রা ব্যবস্থা যেতে ইস্যু আছে, যেটা হয়তো আজকে এত গভীর আলোচনায় যাব না। তো এইটা হচ্ছে আমার প্রস্তাবনা। এই জায়গাটা ইসলামের সাথে মিলে যায়, সেই জন্য একটা ভালো মুসলিমদের জন্য আরো বড় মোটিভেশন। আপনি যদি মুসলিম না হইতেন, আমি যদি পৃথিবীর অন্য কোনো দেশে এই কথাগুলো বলতাম, আমার কাছে মনে হয় না যে একটা ইলজিক্যাল ছিল। বরং এটা তো মানব জাতির কথা আমার মতে। আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, আসলে সব দেশের জন্য এই জিনিসটা সত্য যে ব্যাংকে টাকা রেখে আপনি ধনী হতে পারবেন না। ভাই, আপনি যে ইনভেস্টমেন্টের কথাটা বললেন যে এটা শুধু যে আপনি এই মুসলিম কান্ট্রি না, এটা অলমোস্ট সব জায়গায় এটা প্রযোজ্য, যে আমরা ব্যাংকে টাকা রেখে ভালো কিছু করতে পারবো না, বড় কিছু হতে পারবো না। আরো দুইটা বলেছি, পঞ্জি স্কিম, হ্যাঁ, জিরো সাম গেম, তো এগুলো এবং করে আমরা এবং আরো কয়েকটা হয়তো বলি নাই, যেটা হচ্ছে যেমন জুয়া বা বেটিং জাতীয়, ওটা জিরো হুম, সাম গেমের মধ্যেই পড়ে। তো এখানে যেটা ইন্টারেস্টিং যে যাই অ্যাকচুয়ালি আমাদেরকে ডেভেলপ করবে না সেটা কিন্তু ইসলামে হারাম। তো এই ক্ষেত্রে ইসলামের অন্য যে যে রুলস আছে, যেমন জাকাত, তারপর সুদ তো হারাম, তারপরে হচ্ছে ঋণ দেয়া, তারপর বেটিং করা যাবে না, এগুলো কি আসলে কিভাবে মনে করেন যে পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারবে? আসলে আমরা ইসলামকে অনেক সময় মনে করি যে একটা ধরেন একজন মানে বৌদ্ধ ব্যক্তি মন্দিরে গিয়ে ধ্যান সাধনা করছে, স্পিরিচুয়াল একটা পর্যায়ে যাচ্ছে, বা একজন যোগী স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ইসলামকে অনেক সময় এটা মনে করি। ব্যাপার হচ্ছে কি, এই ইকোনমিক সিস্টেম যেটা, সেটাতে কিন্তু আসলে জিনিসটা স্পিরিচুয়াল ওইভাবে না। ইকোনমিক সিস্টেমে স্পিরিচুয়াল পার্ট থাকতে পারে, কিন্তু ইট শুড মেক লজিক্যাল সেন্স, ওয়ার্ল্ড সেন্স ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ এটা মানুষ খাবে না। কেমন? তো আমি বললাম যে তোমার সম্পত্তি উত্তরাধিকারদেরকে না দিয়ে সব দান করে দাও। ইট মেক্স ভেরি গুড স্পিরিচুয়াল সেন্স, বাট ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। তো কোন জিনিসটা পৃথিবীতে চলবে এবং কোন জিনিসটা পৃথিবীতে মানুষের কাছে মেক সেন্স করে, সেটা দিয়ে আসলে একটা ব্যালেন্স থাকতে লাগে। ওইটা যদি কোনো ধর্ম না দিতে পারে, তার উচিত হবে না ইকোনমিক সিস্টেমে টাচ করার, তার উচিত হবে স্পিরিটের মধ্যেই থাকা। ইসলাম আসলে ইকোনমিক্স এর অনেক কিছু টাচ করে গেছে। তো এটা যদি পৃথিবীর জন্য সেন্স মেক না করে, এই ধর্মে কিন্তু একসময় সেন্স মেক করবে না। তো এই জায়গাতে আসলে অলওয়েজ একটা মানে মানে রিয়েলি একটা ডেঞ্জারাস জোনে কারেক্ট হইতে হবে, এরকম একটা গেম এটা। মনে করেন যে কমিউনিজম, কমিউনিজম কিন্তু পৃথিবীর মানুষকে অনেক বা সমাজতন্ত্র অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। এটার জন্য মানুষ রক্ত দিয়েছে, মানুষ জীবন দিয়েছে, মানুষ ত্যাগ করেছে, বড় বড় নেতা হয়েছে, একজন দুইজন না, শত শত জীবনের ত্যাগের কাহিনী আছে এটা। কিন্তু যখন এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হলো, তখন দেখা গেল যে এটার বিজনেস সেন্স বা ইকোনমিক সেন্সটা ক্রিয়েট হয় না। এটা ইকোনমিক্যালি রং।
তখন কি হলো, যে যেই দেশগুলো ছিল কি যে কমিউনিজমের হার্ট, সেখান থেকে মানুষ সাঁতরে বা এই ইয়েতে দেয়াল ভেঙে বা চুরি করে রাতের অন্ধকারে পালায় পালায় ক্যাপিটালিস্ট রাষ্ট্রে যাচ্ছে। এবং এখন একটা বিখ্যাত যে বলা হতো যে ইউরোপ আর সোভিয়েত ইউনিয়নের মাঝে আয়রন কার্টেল। তো সেইখানে যখন একদিনে একটু মানে করলো, ব্রেক করলো, সাথে সাথে দলে দলে মানুষ ওই সমাজতন্ত্র থেকে পালায় ক্যাপিটালিজম ওয়ার্ল্ডে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে আসলে ইট ফেইল্ড। তো আসলে মানুষের অন্তর কি চায় এবং পৃথিবী কিভাবে রান করে এবং আমি কি দিচ্ছি, এগুলো সবকিছুর মধ্যে একটা সুন্দর একটা আহ জায়গায় পৌঁছাতে হয়। মানুষ সম্পদ অর্জন করতে চায়, মানুষকে সম্পদ অর্জন করতে যদি দেওয়ার সুযোগ না হয়, যে সম্পদ অর্জন করবে তাকে বলবে এটা ঠিক, আমারটা ভুল। দিস ইজ হাউ উই ওয়ার্ক। হুম। মনে করেন যে একটা জাতি অনেক সম্পদশালী হয়ে গেল, ওই জাতি সবকিছু আমি নেওয়া শুরু করব, এটাই চলে আজকে পৃথিবীতে। সারা দুনিয়াতে বিভিন্ন লিবারেল আইডিয়া যেগুলা কোনো মেক সেন্স করে না, কেন এত বেশি জনপ্রিয় হয়ে গেছে? কারণ ওখান যেই দেশ থেকে আসছে তারা সম্পদশালী, তারা পৃথিবীর লিডিং ইকোনমিক্যালি। তো এই জায়গাটাতে কিন্তু আসলে ধর্মকে ডিল করতে হবে। এই জায়গাটা ইসলাম হয়তো বুঝতে, হয়তো কি, অবশ্যই আমি তো ধার্মিক হিসেবে তো বলবো তো অবশ্যই বুঝতে পারছে। ইসলাম তো হচ্ছে জীবন তো ব্যবস্থা। এখন যে ইসলামের মধ্যে নেই তার জন্য বললাম যে, বাট ওই জায়গাটাতে যদি ইসলাম ডিল না করতে পারে যে ইসলামিক স্টেট গুলা, ইসলামিক রাষ্ট্রগুলা ইকোনমিক্যালি ভাইব্রেন্ট, ইকোনমিক্যালি নাইস প্লেস টু ইনভেস্ট, ইকোনমিক্যালি মানে লিডার, তাহলে কিন্তু হয়তো পৃথিবীর অন্য দেশের লোককে মোটিভেট করতে তার জন্য আসলে ডিফিকাল্টি। তো এইখানে ইসলামের যে ইকোনমিক সলিউশন দিয়েছে বা দিতে হবে, সেটাকে জগতের দিক থেকে অবশ্যই প্র্যাকটিক্যাল হইতে হবে এবং রিয়েলি মানুষকে যেন সম্পদশালী হইতে পারে, ওয়েলথ মেকিং, ওয়েলথ জেনারেটিং, ওইটার একটা সুযোগ ভালোভাবে থাকতে হবে। না হলে কি কমিউনিজমের মতন অবস্থা হয়ে যেতে পারে। তো এই জায়গাটাতে ইসলাম আসলে কিভাবে ডিল করছে বা আদৌ আছে কিনা সেটা বুঝতে হবে আমাদেরকে। এবং আমি এই পর্যন্ত যে কয়েকটা কথা বলেছি, যেহেতু ইসলাম নিয়ে পুরোপুরি কথা বলতে পারি না, যদি ইসলাম কিন্তু আমার টপিক প্রথমে ছিল না। আমি আমার জীবনের 10 বছর ব্যয় করেছি শুধুমাত্র ট্রেডিশনাল ফাইন্যান্স, ইকোনমিক্স, আপনার হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ম্যাথ ট্যাথ এগুলোর পিছে। তারপরে আস্তে আস্তে ইসলামের দিকে আমরা বা আমি আসলাম, এটাকে নিয়ে স্টাডি করলাম। তো দেখলাম যে আসলে ইসলামের আমি যে তিনটার কথা বললাম, যে তিনটায় আমি বললাম যে এগুলো আসলে আপনাকে বা একটা জাতিকে সম্পদশালী করবে না, হয় একজনের থেকে আরেকজনের হাতে পার করবে। এটার পিছনে আমি সময় দিব, তো এই সময়টাই তো আমার আনপ্রোডাক্টিভ। ধরা যাক একটা রাষ্ট্রে 100টা ব্যক্তি আছে, এরা সবাই জিরো সাম গেম খেলতেছে, একটা বেটিং করতেছে বা ফরেক্স এর উপর আপনার স্পেকুলেট করতেছে। তো এই 100 জনের একজনের সম্পদ আরেকজনের হাতে খালি ঘুরে ফেরা করতে থাকবে। এর পিছনে যে তারা এত সময় দিল, যে কম্পিউটার গুলা রাখলো, যে আপনার অফিস কিনলো, যে কারেন্ট খরচ করলো, পুরাটাই তো ওয়েস্ট। তার চেয়ে এটা কি বেটার ছিল না যে আমরা এটা ইনোভেশনের পিছিয়ে এই পৃথিবীতে নতুন নতুন বড় বড় ব্যবসা এন্টারপ্রেনার হয়ে সারা দুনিয়ার মধ্যে আমরা লিডিং একটা সায়েন্সে, টেকনোলজি, ইকোনমিতে বড় উঠি। একটা টেকনোলজি ডেভেলপ করে কিভাবে? যখন সেখানে আমি টাকা ঢালি। টেকনোলজিতে কখন টাকা ঢালা হয়? যখন ওই টেকনোলজি রিটার্ন আনতে পারে। হুম। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে যে টেকনোলজি গুলোতে, সেগুলো সব কি বিজনেস মেক সেন্স করে দেখে তো এত বেশি ব্যয় হচ্ছে। আর 10 বছর আগে স্মার্টফোন আর এখন স্মার্টফোন আকাশ পাতাল তফাৎ। কেন? কারণ ওই পরিমাণ ব্যয় হয়েছে। এটা কি ইকোনমিক্যালি মেক সেন্স করে? যে জিনিসগুলো ইকোনমি মেক সেন্স করে না, সেটাতে কি ব্যয়ও ওইরকম হয় না। উদাহরণস্বরূপ আপনি কি বলবো যে পারমাণবিক বোমা, এটা পৃথিবীর অনেক পুরাতন টেকনোলজি। গত 80 বছরের ডেভেলপমেন্ট যে খুব বেশি হয়েছে তা না, হয়েছে, কিন্তু ওই তুলনায় গত 80 বছরে মোবাইল আর ইন্টারনেট টেকনোলজি কি ডেভেলপমেন্ট হয়েছে, মানে পুরো দুনিয়া বদলাই গেছে। এই জিনিসগুলা বুঝতে হবে। তো এখন ইসলামে যে তিনটা জিনিস বললাম, এগুলো তো বললাম, এগুলো তো ছোটখাটো জিনিস। আরো অনেক বড় জিনিস আছে, যেগুলা মধ্যে একটা হচ্ছে যে দেখেন, ইসলাম ট্যাক্সকে জুলুম বলছে। ট্যাক্স এবং ট্যাক্স জিনিসটা কি, ইকোনমিস্টরাও বলছে আমাদের অর্থনীতির জন্য খারাপ। ইকোনমিস্টরা কিন্তু রিসেন্টলি বলছে, এমন না যে তারা মুসলিম ছিল, তারা তাদের মতন করে স্টাডি করে বলছে। প্রত্যেকটা ইকোনমিক্স বইতে এই জিনিসটা শেখানো হয় যে ট্যাক্স অর্থনীতির জন্য খারাপ, প্রডিউসারের জন্য খারাপ, কনজিউমারের জন্য খারাপ। এবং এই ট্যাক্সটা নিয়ে সরকার যত চেষ্টাই করুক না কেন, একটা ডেড ওয়েট লস তৈরি হয়, যেটার ফলে হচ্ছে কিছু ওভারঅল আমরা ট্যাক্স ফ্রি রিজিয়নের থেকে যেখানে হেভি ট্যাক্স, সেটা ওভারঅল আপনার কম ভোগ করতে পারবে। তো ইসলাম কিন্তু বলে দিচ্ছে যে ট্যাক্স অ্যাভয়েড করতে, মানে ট্যাক্স, সরকারকে, রাষ্ট্রকে বলছে ট্যাক্স থেকে দূরে থাকতে।
তো সে কিন্তু বহু আগে বলে দিছে যে আমরা যেন বেশি মানে কি ইকোনমিক্যালি আরো বেশি কি প্রডিউসার এবং আমরা যে কনজিউমার সবাই যেন লাভবান হইতে পারি, সেটা কিন্তু সে বলে দিছে অলরেডি। আবার সে কি বলল এখন, সে আরো বলল যে বাজার ব্যবস্থার উপর সরকারের যে প্রভাবগুলা সেগুলা জায়গাগুলো কিন্তু সে একদম কার্টেল করে দিছে, সীমিত করে দিছে। মানে প্রাইস নির্ধারণ যেটা আমরা মনে করি যে সরকার যদি দাম নির্ধারণ করে দেয় তাহলে হয়তো আমরা ভালো কিছু পাই, কিন্তু এই যে সিন্ডিকেট বলি আমরা, কার্টেল বলি, যে সেখানে হচ্ছে কি যে কয়েকজন ব্যবসায়ী মিলে একটা মার্কেট নিয়ন্ত্রণ করে, এইটার সাথে দাম নির্ধারণ খুব ক্লোজলি রিলেটেড। কেমনে ওটা একটু পরে ব্যাখ্যা করছি। তার আগে যেটা বলি, এই যে সিন্ডিকেট তৈরি, কার্টেল তৈরি, গুদামজাতকরণ, এসব কিছু ইসলাম নিষিদ্ধ করে দিছে। এবং আমরা যখন অনেকে মিলে একসাথে একটা সংঘ করি যে আমরাই এই দেশের সব তেল ইম্পোর্ট করবো, আমরা এই দেশের সব এটি ইম্পোর্ট করব, তখন কি হয়, আরেকজন এর চেয়ে কম দামে ইম্পোর্ট করে বা এদের কম দামে প্রডিউস করে মার্কেটে ছেড়ে দিতে চায়। এভাবে কি আমাদের ওইটা রক্ষা করা হয় না সিন্ডিকেট। কিন্তু সরকার যদি বলে না এই দামেই বেচতে হবে বা এই দামেই মার্কেট প্রাইস, তখন ওইটার মধ্যে দিয়ে কি আমাদের সিন্ডিকেটটা স্থায়ী হয়। উদাহরণস্বরূপ বর্তমানে ধরা যাক তেল কিনতে লাগে 550 টাকা, এটা 600 টাকা বিক্রি হচ্ছে। তো এখন আমরা 4 জন ঠিক করেছি এই দামে বিক্রি করব। এখন হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমি যদি 600 টাকা না করে 590 টাকা করি, আমার সেলস কিন্তু ডাবল হয়ে যাবে। আমার সেলস ডাবল হয়ে যাবে, সো পুরো মার্কেটটা আমার হবে। সো আমি এখানে প্রচুর টাকা দেখছি। সো আমি আপনাদের সামনে এসে বলবো হ্যাঁ আমি 600 বিশ্বাস করে এসেই, কিন্তু গোপনে আমার ডিলারকে কিছু উপহার দিব, আমার হচ্ছে কি যে কনজিউমারকে বলবো যে আপনি কুপন আনবেন, পরের বার 20% ডিসকাউন্ট। এভাবে সিস্টেম করে কি আমি অলওয়েজ এটাকে বের হওয়ার চেষ্টা করব। সেই কারণে সিন্ডিকেট গুলা রক্ষা করা যায় না। কারণ কি, কারণ যে কেউ সিন্ডিকেট ভেঙে একটু দাম কমে পুরো মার্কেটটা গ্র্যাব করে ফেলতে পারে। কিন্তু যখন আমি বলি যে দাম এইটাই, এর চেয়ে আর কমানো যাবে না, তখন কিন্তু আর এই সুযোগটা থাকে না। সেই জন্য আমি বলছি মূল্য নির্ধারণ এবং সিন্ডিকেট এই দুইটা হাতে হাত ধরে চলে। কারণ এই জিনিসগুলা একটার একটাকে সাহায্য করে। সরকারকে ওইভাবে খুশি করে যদি আমি মোটামুটি আমরা নিজেরা মিলে এটা সিস্টেম করাইতে পারি, দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড। এমন না যে আমি একটা থিওরিটিক্যাল কথা বলছি। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে পৃথিবীতে যে এই সিন্ডিকেট গুলা স্থায়ী হতে পারে তার, বা বাংলাদেশে যেখানে প্রাইস নির্ধারণ হচ্ছে বা এখানে কারা কি আনছে, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, প্রমাণ পাবেন। তো এই জায়গাতে ইসলাম একদম পুরো স্বাধীন করে দিছে। যে কেউ যে ইচ্ছা তা ইম্পোর্ট করবে, প্রোডাকশন করবে, আপনার যে কোনো দামে সেল করবে। এটা দাম যদি বাড়ার হয় তো বাড়বে মার্কেট প্রাইস, যদি কমার হয় কমবে। তবে এখানে যে সিন্ডিকেট বা কার্টেল থাকে সেই ক্ষেত্রে আইনে আওতায় তার বিচার হবে। আবার সে বলে দিল যে কর ওইভাবে যেন আমরা না তুলি, শুধু কর না, করের পাশাপাশি ভ্যাট। ভ্যাট তো হচ্ছে যে গরিবের কেউ দিতে হয়, যে লোকটা তার মুখে সন্তানের মুখে খাবার দিতে পারে না তাকেও ভ্যাট দিতে হয়। তো এই ধরনের জুলুম থেকে ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। তারপরে হচ্ছে কি যে আপনার ইসলামের বিচার ব্যবস্থা দেখেন। আমরা বর্তমানে কি জেলে একটা লোককে দীর্ঘদিন রাখি, তো জেলে ওই লোকের যে থাকা খাওয়ার খরচ সেটা দিতে হয় কাকে? আমাদের সবাইকে। আমি একটা ভালো মানুষ, আমি কোনো অন্যায় করি নাই, আমার সন্তানকে আমি টাকাটা না দিয়ে একটা জেলারকে আমি টাকা দিচ্ছি যে একটা সন্ত্রাসীকে খাওয়ানোর জন্য। এটা ইসলামে শাস্তিগুলো দেখেন সব গরমে গরমে শেষ, যা অপরাধ জায়গায় শেষ। তো এখন আপনি বলতে পারেন যে তাহলে ইসলামে কেমনে রাষ্ট্রের কর ছাড়া কেমনে রাষ্ট্র চলবে? রাষ্ট্র চলবে প্রাইভেটাইজেশনের মাধ্যমে। রাষ্ট্রে আপনার প্রতিষ্ঠানগুলো হবে প্রাইভেট। তো প্রাইভেট প্রতিষ্ঠান হইলেই তো মানুষ ব্যবসা করার সুযোগ পাবে। কমিউনিস্ট বা সমাজতন্ত্রে তো মানুষ ব্যবসা করতে পারতো না, সব ব্যবসা রাষ্ট্রের। তো মানুষ ধনী হবে কেমনে? তার জীবনে সর্বোচ্চ আয় হবে একটা চাকরির বেতনের সমান। কিন্তু যদি আমি বলি না, একটা কমিউনিস্ট রাষ্ট্রে আমি লোহার ইন্ডাস্ট্রিটা মানুষের হাতে ছেড়ে দিলাম, তখনই কিন্তু দেখবেন নতুন নতুন ব্যবসা তৈরি হবে, নতুন নতুন উদ্ভাবন তৈরি হবে এবং মানুষ ধনী হবে, এক্সপোর্ট করবে, বিশাল একটা ঘটনা ঘটবে। ওই দেশ বললো যে আমার রেলওয়েটা আমি প্রাইভেটাইজ করে দিচ্ছি, তাইলে তো নতুন নতুন ব্যবসা তৈরি হবে, কম্পিটিশন হবে, এর মধ্যে থেকে মানুষকে সম্পদ তৈরি করার সুযোগ পাবে। সরকার যে জায়গাগুলো দখল করে রাখে সেই জায়গাগুলো তো আর ব্যবসা হয় না, সর্বোচ্চ একটা বেতন, চাকরির বেতনের সমান পাই, এবং তখন মানুষ ওই খাটনি ওই ইনোভেশনটা দিতে চায় না, কারণ এটার কি মূল্যটাও সে বুঝে পায় না। বরং সে তার আরো যদি মেধা থাকে সে যাবে কি বিদেশে গিয়ে বরং আরেকটা ওই রকম ব্যবসা একটা শুরু করতে। কথার কথা একটা দেশে ধরলাম যে ডাক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ সরকারি এবং বেসরকারি কুরিয়ার সার্ভিস টার্ভিস এগুলো করার সুযোগ নাই, কিন্তু একটা মানুষ মনে করলো তার লজিস্টিক্স জ্ঞান ভালো, সে কুরিয়ার একটা কোম্পানি করবে, সে কি করবে? বিদেশে চলে যাবে। বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশেই বেসরকারি সেবা তো সরকারি সেবার চেয়ে ভালো। তো সরকারি সেবা রাখবো কেন? বা তার চেয়ে বরং আমরা ব্যবসা করব, আমরা ধনী হব। কিন্তু তখন প্রশ্ন আসবে যে গরিবের তাইলে হয়ে যাবে, গরিবের
গরিবের জন্য আছে জাকাত। ওভারঅল সবকিছু কিন্তু দিয়ে দিছে। তো এমন একটা ব্যবস্থা দিছে যেখানে ধনীরা ব্যবসা করতে পারবে, তার উপর এই ধরনের কর বা ভ্যাটের বার্ডেন আসবে না, এবং সে হচ্ছে কি যে প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে প্রচুর ব্যবসার সুযোগ উন্মুক্ত হবে, সে দেশের সম্পদ তৈরি হবে। তারপরে সে কি করলো, সে বললো যে ওকে, তোমার দেশে যে মধ্যবিত্ত তার কি হবে, তো মধ্যবিত্তের উপর থেকে কি আমি যেহেতু ট্যাক্স বার্ডেন কমবে, so আমার কি আয়টা বেড়ে যাবে, এবং আমি যখন কিনতে যাব তখন কি জিনিসপত্রের দাম হবে কম, আমিও খুশি। যখন গরিবের ব্যাপার আসবে, গরিব একটা জায়গায় যাবে, সে সেবাটা পাবে না, তার হাতে জায়গাতে টাকা চলে আসবে, সেটা কিনবে। তো এইভাবে কি একটা সম্পদশালী রাষ্ট্র, সম্পদশালী জাতি তৈরি হবে। এই সলিউশন গুলো নিয়ে কিন্তু মসজিদে কথা বলার কথা ছিল, তারা বলছে না দেখে আমরা বলছি। এটার মধ্যে দিয়ে কি একটা সম্পদশালী, একটা সমৃদ্ধ জাতি যখন তৈরি হবে, তখন সবাই বলবে যে না, আমি ওইটাই ট্রেন্ড, ওইটাই ফলো করবো। মানি মেক্স, কি বলবো, ভ্যালু, মানে সেন্সিবল। কমিউনিস্টরা গরিব, যদি কমিউনিজম সত্য হইতো তারপরে অনেকে বলতো না এটা ভালো লাগছে না। তো এইটা তো আসলে অনেক কথা বলে ফেললাম, শুরু করলাম ইকোনমিক্স, পার্সোনাল ফাইন্যান্স থেকে, লাস্টে ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারে। তো এই যে এতগুলা কথা বললাম, এগুলো কেন বললাম দেখেন, এই যে পুরা ইকোনমিক সিস্টেমটা দিলাম, এখান থেকে ইসলাম নামটা কেটে দেন, জাস্ট ইসলাম নামটা কেটে দেন, তারপরে এই সিস্টেমটা যেই দেশে হোক, যেই জাতি করো, সে সমৃদ্ধ হওয়ার একটা মডেল এইটা। এখানে যে আসলে ইসলাম নামটা থাকতে হবে সেটা সবসময় জরুরি না। ইসলাম নামটা থাকলে কিছু স্পিরিচুয়াল ব্যাপার অ্যাড হবে, যেটা তো ইসলাম ছাড়া হবে না। উদাহরণস্বরূপ, কেউ এই সিস্টেমকে অস্বীকার করতে পারে কারণ সে সুদের সাথে আছে, কেউ এই সিস্টেমকে মানে অ্যাবিউজও করার চেষ্টা করতে পারে। তো তাকওয়ার জায়গা থেকে হয়তো আমরা এটা, ওই জায়গা থেকে ব্যালেন্স হই, এবং তাকওয়ার জায়গা থেকে আমরা কি মনে করি, এই সম্পদ আমারই না, এটা পরীক্ষা হিসেবে উপর থেকে আসছে, তখন আরো বাড়তি বেনিফিট পাবো। কিন্তু জাস্ট ফর ওয়েলথ ক্রিয়েশন, একটা নেশনের জন্য, একটা জাতির জন্য, এই জিনিসটা একটা, আমার মতে একটা সেকুলার ওয়েতেই একটা লজিক্যাল ওয়েলথ ক্রিয়েটিং, ওয়েলথ এবং স্টেবল সোসাইটি ক্রিয়েটিং মডেল। এটা ছিল আসলে, যে কাকতালীয় ভাবে যেগুলো বলছি মিলছে, আসলে কাকতালীয় না। একটা ধর্মকে যখন সার্ভাইভিং হইতে হয়, একটা ধর্মকে যখন লিডার হওয়ার স্বপ্ন নিতে হয়, তখন তাকে এরকম একটা ইকোনমিক মডেলও দিতে হয়, সেটা আমি মনে করছিলাম চেষ্টা করছে। তো সেই জন্য আমি এটাই বলি যে আসলে আমরা যখন ঝুঁকি নিব, আমরা যখন বিনিয়োগ করব, সত্যিকার বিনিয়োগ, এবং আমরা যখন এরকম একটা ভালো পরিবেশও পাবো, যেখানে হচ্ছে সরকারের রোল ছোট, প্রাইভেটাইজেশনের সুযোগ বেশি, এবং যেখানে কম্পিটিশনটা ভালো, হেলদি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, অপচয় কম, তখন আমরা কি লিডারের দিকে যেতে পারবো, রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে। তো পার্সোনাল ফাইন্যান্সের জন্য এগুলো সত্য, জাতি হিসেবে সত্য। তো এটাই ছিল আজকের বলা। অসংখ্য ধন্যবাদ ভাই। মানে আমার নিজেরই মনে হচ্ছে যে আমাদের অনেককে জাস্ট ওই একটা ছোট গণ্ডির মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, যে ওই যে ব্যাংকে টাকা রাখা, তারপরে হচ্ছে সঞ্চয়, এই কিছু কিছু টার্মসে আমরা বন্ধু হয়ে থাকি, কিন্তু আসলে যে রিস্ক নেওয়ার বিষয়, বড় চিন্তা করার বিষয়গুলা কখনোই করা হয় না। বড় যারা হয়েছে তারা তো আপনার মতোই ছিল, এইভাবেই তারা হয়তো একদিন বাসে চড়েছে, রাস্তায় ধুলাবালির মধ্যে দিয়ে হেঁটেছে। বড় সংজ্ঞাটা আসলে আমি বড় বলতে চাই না, শুধু আমি দুটুকু বলতে চাই, আপনি আপনার স্বপ্নকে সাহসের সাথে নিয়ে ছুটেন, সাহসের সাথে মোকাবেলা করেন। ছোট স্বপ্ন না, একটা বড় স্বপ্নই দেখেন, ওইটাকে সাহসীভাবে আগান। হুম, পৃথিবীর সবার রাস্তা এক হবে না, অন্যকে ছোট করে দেখবেন না। আপনার বড় মানে এমন না যে আমি বিশাল বড় হয়ে গেছি, বড় বলতে সুদূর প্রসারী একটা স্বপ্ন দেখেন। কারণ যারা অনেক কিছু করেছে তারা আসলে আপনার মতোই খুব নর্মাল একজন পার্সনই ছিল। তো এমন না যে সে বিশাল কিছু হয়ে গেছে, কিন্তু এমন না যে আপনি ওইটা হইতে পারবেন না। তো আপনি যা হয় জীবনে কোনো আফসোস রাখবেন না, কোনো হতাশা রাখবেন না, কিন্তু চেষ্টা যদি না করেন, সেটা একটা ছোটখাটো আফসোসের কারণ হতে পারে এক সময় না এক সময়। চেষ্টা করতে হবে। আর ভাই আমরা আমাদের পডকাস্টটাকে দোয়া দিয়ে শেষ করি, মিটিং এর দোয়াটা। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।